দ্বিতীয় বর্ষের মানবিক শাখার শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের উপরে আজকে আমি একটি ক্লাস নিব। এর আগে তোমাদের ক্লাস নিয়েছিলাম ফরাইজি আন্দোলন এবং তিতুমিরের বিদ্রোহের উপরে। আজকে ওই একই সূত্র ধরে আমরা তার পরবর্তী টপিকের উপরে তথা ভারতে যে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার উপরে আমি একটি ক্লাস নেব। আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা এই মুহূর্তে ক্লাসটি মনোযোগ সহকারে দেখছো এবং এটি পরবর্তীতে তোমাদের পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে নিলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তো আমরা মূল পাঠে চলে যাই। তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের এই পাঠে, সবাইকে সুস্বাগতম। তোমাদের আগেই বলেছি যে আজকের পাঠটি হবে সিপাহী বিদ্রোহের কারণ এবং সিপাহী বিদ্রোহের ফলাফল, অর্থাৎ সিপাহী বিদ্রোহের উপরে আমাদের আজকের আলোচনা। ভারতবর্ষে ইংরেজ শাসনামলে আমরা বলতে পারি যে যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলছি, এটিই ছিল ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম। আজকের পাঠটি তোমরা মনোযোগ সহকারে দেখলে সিপাহী বিদ্রোহের কারণ সম্পর্কে বলতে পারবে। সিপাহী বিদ্রোহের ফলে কি পরিবর্তন ঘটেছিল ভারতবর্ষে তার বর্ণনা করতে পারবে এবং শেষ মুঘল সম্রাট তিনি কিভাবে শেষ পর্যন্ত ভারতবর্ষ থেকে বিতাড়িত হন এবং তার পরিণতি কি হয়েছিল সে সম্বন্ধেও তোমরা বলতে পারবে। প্রথমেই সিপাহী বিদ্রোহের কারণসমূহ আমি তোমাদের সংক্ষিপ্তভাবে এখানে স্লাইডে দেখিয়ে দেই। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয়, এই চারটি কারণ সম্বন্ধে আমি এখন তোমাদের বিস্তারিত আলোচনা করব। প্রথমেই রাজনৈতিক কারণ। লর্ড ডালহৌসির সত্য বিলোপ নীতির ফলে সাতারা, নাগপুর, সম্বলপুর, বাঘাটি, উদয়পুর, ঝাঁসি সহ কয়েকটি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে ফেলে তারা। এই যে সত্য বিলোপ নীতি, অর্থাৎ ভারতবর্ষে যে রাজ্যগুলো ছিল, যদি ব্রিটিশ আশ্রিত রাজ্যগুলো, যদি কোনো রাজা অপুত্রক অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে ইতিপূর্বে দেখা যেত যে তারা যে দত্তক পুত্র নিতেন তাকে তারা উত্তরাধিকার মনোনীত করতে পারতেন। কিন্তু লর্ড ডালহৌসি বললেন যে না, কোনো দত্তক পুত্র তার উত্তরাধিকার হতে পারবে না, সেই ক্ষেত্রে তার রাজ্য ব্রিটিশের অধীনে সরাসরি চলে আসবে, তার সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। অর্থাৎ দত্তক গ্রহণের প্রথা বাতিল করা হয়। পাশাপাশি বড় বড় যে পদগুলোই কিছু মুসলমানদের নিয়োগ দেওয়া হতো সেটিও বাতিল করা হলো। পাশাপাশি যে ফার্সি ভাষায় এতদিন মোগল সম্রাটদের শাসনামলে রাষ্ট্রীয় ভাষা হিসেবে ফার্সি ভাষা প্রচলিত ছিল এবং সে ভাষায় কাজকর্ম চলত, সেই ভাষা বাতিল করে এখন ইংরেজি ভাষাকে সরকারি ভাষা হিসাবে চালু করে দেওয়া হলো। এতে অনেক লোক চাকরি হারিয়েছে নিঃসন্দেহে। যদি সামাজিক কারণ বলতে যাই তাহলে বলতে হয় আমাকে যে ভারতীয়দের যে বেতন, সুযোগ সুবিধাদি এটা ব্রিটিশ সরকার কমিয়ে দিল। অর্থাৎ এখানে ব্রিটিশ থেকে ব্রিটেনের লোকজন এসে একই পদমর্যাদায় চাকরি করেও তারা বেশি বেতন পেত ভারতীয়দের চেয়ে। তাই বিদেশিদের সাথে তাদের কি হলো, একটা দূরত্ব বেড়ে গেল, সামাজিক দূরত্ব বেড়ে গেল। একজনের আয় কমে গেলে অবশ্যই তার সামাজিক যে অবস্থান সেটা নিম্নগামী হয়ে যায়, খুবই স্বাভাবিক। এছাড়াও সামাজিক কিছু ব্যাপারে ইংরেজরা যে দৃষ্টি করেছিল সেটি বাল্যবিবাহ বন্ধ, সতীদাহ প্রথা উচ্ছেদ, পশু বলিদানে নিষেধাজ্ঞা, রেলগাড়ির প্রচলন, মাটির উপর দিয়ে রেলগাড়ি শব্দ করে চললে এটা ঠিক হয় না, এই ধরনের যে বিশ্বাসগুলো মানুষের মনের মধ্যে ছিল, এইটাতেও তাদের মনের মধ্যে আঘাত লেগেছিল। এটি সামাজিক কারণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি। অর্থনৈতিক কারণ। ইতিপূর্বে ক্লাসে আমি বলেছিলাম যে লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। সেই চিরস্থায়ী বন্দোবস্তের একটি আইন ছিল সূর্যাস্ত আইন, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত। বন্দোবস্তটা চিরদিনের জন্য, কিন্তু শর্ত কি, যে বছরের শেষ দিনের সূর্যাস্তের পূর্বেই পরবর্তী বছরের জন্য খাজনা
জমা দিয়েই তার জমিদারি রক্ষা করতে হবে। যদি কেউ সূর্যাস্তের পূর্বে পরবর্তী বছরের জন্য বা সামনে বছরের জন্য খাজনা দিতে ব্যর্থ হয়, তাহলে তার জমি নিলামে উঠে যাবে। তো এই সূর্যাস্ত আইনের ফলে অনেক জমিদার তার জমিদারি হারিয়েছিলেন। দেশীয় বাণিজ্যে সেরকমের লাভ তখন হতো না, কারণ ইউরোপে যে শিল্প বিপ্লব ঘটেছে সেখান থেকে জিনিসপত্র এসে বাংলা তত ভারতবর্ষের বাজার সয়লাভ হয়ে গিয়েছিল। এছাড়া কৃষকের অবস্থাও ছিল করুণ। বছরের পর বছর কর ভারে তারা জর্জরিত হয়ে যাচ্ছিল। দূরবর্তী এলাকায় গিয়ে চাকরি করার জন্য প্রাপ্য ভাতা 1856 সালে বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ দূরে গিয়ে কোথাও চাকরি করলে তার জন্য একটা এক্সট্রা ভাতা ছিল, সেই ভাতাটিও বন্ধ করে দেওয়া হলো 1856 সালে। এটির জন্য মানুষের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ধর্মীয় কারণ, এলফিল্ড রাইফেলের গুলির ব্যবহার সম্পর্কে তখন বলা হয়েছিল যে এই গুলিতে বা কার্তুজে গরু এবং শূকরের চর্বি ব্যবহার করা হয়েছে, যেটি মুখ দিয়ে ছিঁড়ে রাইফেলে ঢোকাতে হতো। তো এতে একদিকে যেমন মুসলমানদের জন্য শূকর এবং অন্যদিকে হিন্দু ধর্মের জন্য গরু নিষিদ্ধ ছিল, তাদের এই চর্বি বা তাদের গোশত। সেই কারণে হিন্দু মুসলমান উভয়েরই মন এদিক থেকে খুবই খারাপ হয়ে যায় ধর্মীয়ভাবে। আসলে তখন দেখা যায় যে খ্রিস্ট ধর্মের আগ্রাসন এই ভারতবর্ষে চলছিল, এবং আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে 1856 সালে একটি আইন পাশ করা হলো, যে আইনে বলা হলো যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেও হিন্দুরা তাদের পৈতৃক সম্পত্তির ভাগ পাবে। আমরা কিন্তু সাধারণত দেখি যে যে ধর্মে আছে, যদি একজন মুসলমান অমুসলিম কোনো ধর্মে চলে যায়, আমরা ধরলাম যে সে যদি খ্রিস্ট ধর্মে চলে যায়, হিন্দু ধর্মে চলে যায়, তাহলে সে কিন্তু তার পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়। একইভাবে একজন হিন্দু যদি খ্রিস্টান হয়ে যায়, মুসলমান হয়ে যায়, সেও কিন্তু উত্তরাধিকার সূত্রে তার সম্পত্তি পাবে না। কিন্তু খ্রিস্টানরা আইন করলো 1856 সালে, ইংরেজরা আইন করলো যে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেও তার পৈতৃক সম্পত্তির ভাগ সে পাবে। অর্থাৎ একটা আগ্রাসন কাজ করছিল। আমরা এবার দেখে নিব যে এই সব কারণে যে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1857 সালে, সেই আন্দোলনের, সেই বিদ্রোহের গতি প্রকৃতিটা আমরা একটু দেখে নিই। 1857 সালের 29 মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নামক একজন সিপাহী প্রকাশ্যে দুজন ইংরেজ অফিসারকে হত্যা করে। মঙ্গল পাণ্ডের এই অপরাধে ফাঁসি হয়। সরকার মনে করেছিল যে মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দিলে হয়তো আন্দোলন থেমে যাবে, কিন্তু দেখা গেল যে এই ফাঁসির ফলে বিদ্রোহ ভারতের বিভিন্ন এলাকায় আরও ছড়িয়ে পড়ল। যেমন মিরাট, দিল্লি, বেরুলি, ফতেপুর, কানপুর, বুন্দেলখণ্ড, রোহিলাখণ্ড, এলাহাবাদ, অযোধ্যা, কলকাতা, বিহার, চট্টগ্রাম, ঢাকা, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রাজশাহী, রংপুর, দিনাজপুর ইত্যাদি এলাকায়। অর্থাৎ মঙ্গল পাণ্ডের রক্তের মাধ্যমে আন্দোলন আরও বেগবান হল। 11 মে বিদ্রোহীরা দিল্লি পৌঁছে বাহাদুর শাহকে তাদের নেতা হিসেবে ঘোষণা করলেন, অর্থাৎ মোগল সম্রাটকে নেতা হিসেবে ঘোষণা করলেন বিদ্রোহীরা। মারাঠার নানা সাহেব, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, মৌলভী লিয়াকত আলী, মৌলভী আহমদুল্লাহ এই বিদ্রোহকে সমর্থন করলেন এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন। এই বিদ্রোহীদের মাধ্যমে অস্ত্রাগার লুণ্ঠিত হল। লর্ড ক্যানিং সিপাহী জনতার ইংরেজ বিরোধী সংগ্রাম অত্যন্ত কঠোরভাবে দমন করলেন। তিনি বিদ্রোহীদের যে ধরে কঠিন শাস্তির মাধ্যমে অন্যান্যদের মধ্যে ভয়াবহতা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলেন, যার দরুন শেষ পর্যন্ত দেখা যায় যে 1858 সালে জুলাই মাসে এই সিপাহী বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে। বিদ্রোহের ফলাফল সম্বন্ধে কিছুটা ধারণা নেওয়া যায়। এই ফলাফলের একটি ফলাফল ছিল কোম্পানির শাসনের অবসান। 1757 সালে পলাশির যুদ্ধে জয়যুক্ত হওয়ার পর থেকে 1857 সালের সিপাহী বিদ্রোহ শেষ হওয়ার পুরো পর্যন্ত কোম্পানি এখানে শাসন করেছে। কিন্তু এই বিদ্রোহের ফলে
ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে কোম্পানির শাসন আর ভারতবর্ষে চলবে না। ব্রিটেন থেকে একজন দায়িত্বপ্রাপ্ত পার্লামেন্টের একজন সদস্যকেই গভর্নর জেনারেল হিসাবে ভারতবর্ষে পাঠানো হবে এবং তিনি এদেশ শাসন করবেন। তার তখন উপাধি দেওয়া হয়েছিল ভাইসরয়। তাহলে কোম্পানির শাসন অবসান হলো। মোগল সাম্রাজ্যের অবসান, অর্থাৎ মোগল সম্রাটকে ক্ষমতাচ্যুত করে নির্বাসন দণ্ডের মাধ্যমে মোগল শাসনের পরিসমাপ্তি ঘটানো হয়েছিল সিপাহী বিদ্রোহের ফলাফল হিসাবে। সামরিক সংস্কার, এখানে সামরিক বাহিনীর কিছু সংস্কার আনা হয়েছিল, যে এই যে কোম্পানির যে লোকজন তারাও, তাদের মধ্যেও সামরিক অফিসাররা ছিলেন, কিন্তু তাদের দিয়ে আর সম্ভব না। এখানে আরও শক্তিশালী সেনাবাহিনী রাখার জন্য তারা ব্যবস্থা করলেন। শাসনতান্ত্রিক সংস্কার, এখন থেকে মুঘল সম্রাট দেশ পরিচালনা করছেন না, দেশ পরিচালনা করবেন ব্রিটিশ সরকার। কিন্তু ব্রিটিশ সরকার শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছিলেন যে ভারতবর্ষের লোকজনকে বাদ দিয়ে তারা শুধু এককভাবে দেশ শাসন করবেন না। অর্থাৎ তারা ভারত শাসন আইন নামে একটি আইন প্রণয়ন করেছিলেন, যেখানে তাদের কর্মচারী কর্মকর্তাগণ ছিলেন, পাশাপাশি এদেশের প্রতিনিধিরাও সেই আইনসভায় ছিলেন। কিন্তু এমনভাবে আইনটা আইনসভাটা তৈরি করা হয়েছিল যে প্রকৃতপক্ষে ক্ষমতা কিন্তু ওই ব্রিটিশ সরকারের হাতেই চলে যায়। তারা লোক দেখানো একটি শাসনতান্ত্রিক সংস্কার এনেছিলেন। ইংরেজদের নির্যাতনের মাত্রা আরও বেড়ে গিয়েছিল সিপাহী বিদ্রোহের ফলে। আর আমরা পাশাপাশি এতগুলো কুফলের মধ্যে একটি আমরা সুফলের যে চিহ্ন দেখি, সেটি হলো যে নবযুগের সূচনা। সেই আধুনিক যুগের যে সূচনা হয়েছিল 1757 সালে পলাশী যুদ্ধের পর, 1857 সালে এসে দেখা গেল যে দেশাত্মবোধের যে ব্যাপারটি ইংরেজদের মাধ্যমে এদেশের মানুষ নিজেদের মধ্যে এনেছিল বা আয়ত্ত করেছিল, এবং এই দেশাত্মবোধ পরবর্তীতে বাঙালিদের জন্য তথা ভারতবাসীর জন্য কাজে লেগেছিল দেশ স্বাধীনের ক্ষেত্রে। দ্বিতীয় বাহাদুর শাহ, শেষ মোগল সম্রাট, তার পরিণতির কথা আমরা এভাবে জানি যে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর সপরিবারে রেঙ্গুনে নির্বাসিত হয়েছিলেন এবং তিনি 1862 সালে সেখানে মৃত্যুমুখে পতিত হন। সম্রাজ্ঞী জিনাত মহল ইন্তেকাল করেছিলেন 1886 খ্রিস্টাব্দে। আর ইতিমধ্যেই 1876 সালে মহারানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। অর্থাৎ এভাবে আমরা দেখতে পাই যে শেষ মোগল সম্রাট শেষ পর্যন্ত মৃত্যুমুখে পতিত হয়েছেন। ভারতবর্ষ ব্রিটেনের সরাসরি শাসনে চলে গেছে এবং সম্রাজ্ঞী হিসাবে ভারতবর্ষের এখন ব্রিটেনের রানী সম্মানিত হচ্ছেন। আজকের এই পাঠ থেকে আমি তোমাদের একটু মূল্যায়নের জন্য কয়েকটি প্রশ্ন বলতে চাই যে কত খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এর উত্তরে আমরা বলবো 1857 খ্রিস্টাব্দে। ওই সময়ে দিল্লির সম্রাট কে ছিলেন? ওই সময় দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। তাকে কোথায় নির্বাসিত করা হয়? সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে নির্বাসিত করা হয়েছিল রেঙ্গুনে। আজকের পাঠের যদি সারাংশ করতে যাই তাহলে আমাকে বলতে হয় যে 1757 সালে পলাশী যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতা অস্তমিত হয় এবং কোম্পানির শাসন শুরু হয়। 100 বছর এই কোম্পানি বাংলায় শাসন করার পরেও কোম্পানি যে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান, এটি রাজনৈতিকভাবে অতটা কাজ করতে পারে না, তার প্রমাণ পাওয়া গেল 1857 সালে সিপাহী বিদ্রোহে। সিপাহী বিদ্রোহ এদেশের মানুষ
করেছে ব্রিটিশের বিরুদ্ধে, এবং তারা অনেক শক্তিশালী ছিল, কিন্তু সিপাহী বিদ্রোহ সংগঠিত করার ব্যাপারে নেতৃত্বের অভাব, যোগ্য নেতৃত্বের অভাবেই কিন্তু এই আন্দোলনটি ব্যর্থ হয়ে গিয়েছিল। কারণ কখন কোথায় কিভাবে তারা আন্দোলন করবে তার কেন্দ্রীয় নির্দেশনা ওইভাবে তারা পেত না, যার দরুন আক্রমণটা হতো বিচ্ছিন্নভাবে, এবং সেই বিচ্ছিন্ন আক্রমণের মাধ্যমে তারা শেষ পর্যন্ত নিজেদেরকে সফলতায় সফলতা অর্জনে ব্যর্থ হয়। আজকের আলোচনা থেকে তোমাদের একটা বাড়ির কাজ দেই, তোমরা শিখবে সিপাহী বিদ্রোহের কারণসমূহ, কি কারণে সিপাহী বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের আলোচনার মাধ্যমে আমি বাংলার প্রথম স্বাধীনতা তথা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম 1857 সালের, যেটা সিপাহী বিদ্রোহ নামে পরিচিত, সেই সম্বন্ধে তোমাদের বললাম, তার কারণ ফলাফল সম্বন্ধে বললাম। আশা করি তোমরা এই পাঠটি মনোযোগ সহকারে শুনেছ এবং তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে শিখবে এবং তোমাদের বাড়ির কাজটি খাতায় লিখবে। তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।